হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা ফ্রান্সের সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে হাউ মাচ ডু ইউ লাভ মি। এবং তোমরা জানো ফ্রান্সের সিনেমাগুলো কিন্তু তোমার একটু ডার্ক টাইপের হয়, তার উপর এটা 18+ সিনেমা। এবং এখানে আমরা দেখবো একজন সাধারণ ব্যক্তি যখন একটা কলগালের উপর প্রেমে পড়ে যায় এবং তার সাথে সম্পর্ক জড়ায়, তারপর তার অবস্থা কোন দিকে যায়। মানে আসলে ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। ধরো অনেক কলগাল রয়েছে, দেখলে মনে হয় যে পরীর মতো চেহারা, তো ওকে তুমি ভালোবেসে ফেললে, কিন্তু ওই পরীর মতো মেয়েটা তো তোমার মতো হাজার হাজার ছেলে হাজার হাজার বাজারে বিক্রি করে এসেছে। তো তুমি তোকে ভালো জীবন দিতে চাও, তুমি তোকে ভালোবাসতে চাও, সংসার করতে চাও, কিন্তু ওইরকম একটা মেয়ে যে স্বাধীন ছিল, হাজার হাজার পুরুষের স্বাদ নিয়েছে, সে কি তোমার সাথে থাকবে? ওর কি এটা ভালো লাগবে? সেরকম একটা কনসেপ্টের একটা সিনেমা। এবং এই সিনেমাতে আমার ফেভারিট অ্যাক্ট্রেস মনিকা বেলুচ্চি রয়েছে, যার বর্তমান বয়স 60 বছর, কিন্তু এখনো মনে করা যে 30 বছরের নায়িকার চেয়ে বেশি সুন্দরী। তুমি মনিকা বেলুচ্চির সার্চ দিয়ে দেখো, ওকে আমি হলিউডের মাধুরী দীক্ষিত বলে আর কি। তো যাই হোক, এটা 18+ সিনেমা। তো তুমি যদি 18 বছরের নিচে বয়স হয়ে থাকে, বা তুমি যদি এই ধরনের সিনেমাটা দেখতে না চাও, তাহলে তুমি কাইন্ডলি স্কিপ করবে। আর আরেকটা ব্যাপার, যেহেতু 18+ সিনেমা, হেডফোন ইউজ করা অবশ্যই উচিত। তোমার উচিত হবে না এটা টিভিতে বড় শব্দ দিয়ে এই সিনেমাটি দেখা। তো যাই হোক, চলো আমরা চলে যাই মূল কাহিনীতে। তবে তার আগে যদি কোনো ব্রেক থাকে, তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যাবে, কোনো ব্রেক দেখার প্রয়োজন পড়বে না। গাইজ, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? তো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি, যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার। এবং এখানে অনেক ফান রয়েছে। এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে, ম্যাচের লাইভ দেখতে পারবে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা এখান থেকে প্রাইজও জিততে পারবে। আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা করে প্রাইজ জিততে পারো। আর এছাড়াও রয়েছে BMW কার জেতার সুযোগ, আইফোন, ল্যাপটপ ছাড়া অনেক কিছু। আর PSG তেও কিন্তু এটা স্পন্সর করছে, তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই। আর তাছাড়া এখানে আর অনেক গেম রয়েছে, যেমন ক্র্যাশ, নিউ চিকেন রোড গেম, যেগুলোতে ইজিলি যেতে সম্ভব। আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞাপনের সংখ্যা ইউজ করলেই তুমি 12,000 টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো। আর তাছাড়া ফ্রি স্পিন পাবে তোমার প্রথম ডিপোজিটে, এবং ইজিলি তুমি তোমার টাকা উঠাতে পারবে। আর তাই দেরি না করে পিন কমেন্টে যে বিজ্ঞাপনী কোডটা রয়েছে সেটা ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারো, আর জিতে নিতে পারো বোনাস। তবে আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো গল্পের শুরুতে আমরা ফ্রান্স কোয়েজ নামের একটা ব্যক্তিকে দেখি, যে একটা সরকারি চাকরি করে, বেতনও যথেষ্ট ভালো, তার সবাই ভালো ছিল, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে তার একটু হার্টের প্রবলেম, মানে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিল। আর তার জীবনে এমন কেউ ছিল না যে তার যত্ন নেবে বা খেয়াল রাখবে। মানে চাকরি বাকরি বা ক্যারিয়ারের পিছনে ঘুরতে ঘুরতে প্রেম করার সময় পায়নি। তো এই কারণে সে নিজেকে খুব একা অনুভব করতো। কিন্তু তার এই সাধারণ জীবনে একদিন চমক চলে আসে, যখন ফ্রাঙ্ক 4.5 মিলিয়ন ইউরো বা প্রায় 50 কোটি টাকা লটারিতে জিতে যায়। তো টাকা যেদিন ও পেয়েছে, সেই দিনই রাতেও যখন অফিস থেকে বের হয়, তখন একটা পতিতা মেয়েকেও দেখতে পায়। এবং এই রোড দিয়ে যখনও যায়, তখনই এই ড্যানিয়েলা নামের এই পতিতাকেও দেখতে পায়। তো এই পতিতাকে ওর অনেক ভালো লাগতো, কিন্তু সাহস করে কাছে যেতে পারতো না। তবে আজকে সে সাহস করে কাছে যায় এবং ড্যানিয়েলের কাছে জিজ্ঞাসা করে, তোমাকে একদিনে রাখার রেট কত? ড্যানিয়েল ধরে বলে 50 ইউরো বা 100 ইউরো। বাট তখন ফ্র্যাঙ্ক ড্যানিয়েলকে বলে, আমি 50 কোটি টাকার একটা লটারি জিতেছি, আমি তোমাকে একটা ভালো জীবন দিতে পারি। বাট এই কথা শুনে ড্যানিয়েলা হাসে। বাট তখন ফ্র্যাঙ্ক ড্যানিয়েলকে বলে, আমি তোমাকে একদিনের জন্য নয় বা কয়েক ঘন্টার জন্য নয়, পুরো 1 মাসের জন্য আমি তোমাকে ভাড়া করতে চাই। তার বদলে আমি তোমাকে 1 লাখ ইউরো দেবো, মানে 1 কোটি টাকা। তো এরকম একটা রাস্তার পতিতার জন্য এটা একটা মনে করে যে আকাশচুম্বী প্রস্তাব ছিল। ড্যানিয়েলা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তবে যাওয়ার আগে সে ফ্র্যাঙ্কের সাথে কিছু শর্ত রাখে, যেমন তাকে কিছু টাকা অগ্রিম দিতে হবে, কোনো ঝগড়াঝাটি মারামারি করা যাবে না, এবং তার সাথে ভালোভাবে ট্রিট করতে হবে, এবং অবশ্যই একটু সম্মানও দিতে হবে। পতিতা হতে পারি, কিন্তু একটু সম্মান তো পেতেই পারি। তো ফ্র্যাঙ্ক সকল শর্ত মেনে নেয় এবং 10,000 ইউরো দিয়ে মানে অ্যাডভান্স করে ফ্র্যাঙ্কের বাড়ির দিকে রওনা হয়। তো ফ্র্যাঙ্কের ফ্ল্যাটটা ছিল হচ্ছে 4-5 তলার উপরে। তো এর জন্য ওরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, তখন ফ্র্যাঙ্কের শরীর খারাপ হয়ে যায়, কারণ তোমরা তো জানোই ওর হার্টের রোগী। আর তাছাড়া এত সুন্দর একটা মেয়েকে প্রথমবার দেখে ওর হার্টবিট বা উত্তেজনা বেড়ে গিয়েছিল। তো ড্যানিয়েলা দ্রুত করে কি, একজন ডক্টর ডাকে, আর ডক্টর এসেই বুঝে যায় ফ্র্যাঙ্কের কি হয়েছে। অতিরিক্ত উত্তেজনায় হার্টের বিট বেড়ে গিয়েছে। তো ডক্টর চলে যাওয়ার পরে তারা দুজনে একা ঘরে রয়েছিল। তো ড্যানিয়েলা এখানে ফ্র্যাঙ্কের বাসায় এসে খুব স্বস্তি বোধ করে এবং নিজের ঘরের মতো অনুভব করে। আর একই সাথে সে বুঝেও যায় যে তাকে শুধুমাত্র ফ্র্যাঙ্কের শারীরিকভাবে খুশি করতে হবে, ওর মানসিক দিকেও দেখতে হবে, আবার ওর হার্টের সমস্যার দিকেও খেয়াল রাখতে হবে। এবং এখন থেকে তাদের মধ্যে যা কিছুই ঘটবে সবকিছু শান্তভাবে হতে হবে, ওকে বেশি উত্তেজিত করা যাবে না, কারণ তাড়াহুড়া করতে গেলে ফ্র্যাঙ্কের যদি কিছু হয়, তাহলে ড্যানিয়েলের টাকাটা আটকে যাবে। এখানে প্রেম ভালোবাসা বলে কিছু নেই। তো যাই হোক, এরপর ড্যানিয়েলা করে কি, ফ্র্যাঙ্ককে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, মানে পুরোপুরি সিডিউস করার চেষ্টা করে, এবং ফ্র্যাঙ্কও কাছাকাছি চলে আসে, এবং তাদের মধ্যে প্রথম রাশিয়া ইউক্রেন যুদ্ধটা হয়ে যায়। কিন্তু সকাল উঠে ফ্র্যাঙ্ক দেখতে পায় যে ড্যানিয়েলা বিছানায় নেই। আসলে ড্যানিয়েলা ফ্র্যাঙ্ককে ইমপ্রেস করার জন্য ভোরে উঠে ওর জন্য কফি বানিয়ে গিয়েছিল, এবং পুরোপুরি স্ত্রী সুলভ আচরণ করে। মানে ফ্র্যাঙ্ক ওকে বলেছিল ওর কোটি টাকার সম্পত্তি রয়েছে। তো এরপর ফ্র্যাঙ্ক যখন অফিসে যেতে চায়, তখন ড্যানিয়েলা ওকে বাধা দেয়, বলে তোমার এত টাকা, তুমি লটারিতে জিতেছো, সারাজীবন কাজ করার কি দরকার, অফিসে কেন যাবে? কিন্তু এই কথা ফ্র্যাঙ্কের মাইন্ডে লাগে, তর্ক হয়ে যায় যে অফিসে যাবো না, মানে ওটার জন্যই তো আমি পর্যন্ত আসতে পেরেছি। তো যাই হোক, এরপর ফ্র্যাঙ্ক করে কি, তার পুরোনো দিনের যে পারিবারিক ডক্টর আদ্রিকে ডাকে। তো ডাক্তার যখন ফ্র্যাঙ্কের বাসায় আসে, এত সুন্দর একটা মেয়ে ড্যানিয়েলাকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ এর আগে ডক্টর আদ্রে কখনোই ফ্র্যাঙ্কের সাথে কোনো মেয়েকে দেখেনি। তো হার্টের প্রবলেম যাতে ওর বেড়ে না যায়, এই জন্য আদ্রে ফ্র্যাঙ্ককে বলে অতিরিক্ত রোমান্স করতে যেও না,
তোমার হার্ট কিন্তু নিতে পারবে না। তো আদ্রে এখানে একটু হিংসা করা শুরু করে যে এত সুন্দর একটা মেয়ে ফ্র্যাঙ্কের জীবনে কিভাবে এলো। আর এই জন্য সে ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে তোমরা কি বিয়ে করেছো? ড্যানিয়েলা তখন বলে আরে না, আমি একজন পতিতা, কিন্তু তারপরেও ফ্র্যাঙ্কের সাথে আমি নতুন করে জীবন শুরু করতে চাই। তবে বিদায় নেওয়ার সময় আদ্রে ফ্র্যাঙ্ককে আবারও সতর্ক করে, যাই করো না কেন একটা পতিতা, মন দিও না, আর টাকাও কিন্তু লিমিটেড ভাবে খরচ করো। হ্যাঁ, টাকা এত অপচয় করো না। কিন্তু ফ্র্যাঙ্কের টাকার প্রতি কোনো আগ্রহ ছিল না, ওর একটা সঙ্গ দরকার। আর তাছাড়া ড্যানিয়েলা আসার পরে ও অনেক খুশি রয়েছে, ওর হার্টটাও ভালো রয়েছে, স্বাস্থ্যগত সমস্যা নিয়ন্ত্রণে রয়েছে। তো যাই হোক, ড্যানিয়েলা আর ফ্র্যাঙ্ক একসঙ্গে অনেক আনন্দের দিন কাটায়। তারা সমুদ্র সৈকতে ঘুরে একে অপরের সঙ্গ উপভোগ করে। তবে এখানে রোমান্স করতে গেলেও ফ্র্যাঙ্কের এখন আর কোনো সমস্যা হচ্ছিল না। মানে প্রথমবার সামনাসামনি হয়ে যে একটা হার্টবিট ছিল, এখন ওটা আরো ভালোই লাগে। তো সবকিছু ভালোই চলছিল এবং ড্যানিয়েলা আসার পরে ফ্র্যাঙ্কের মনে হচ্ছিল তার জীবনে কোনো ওষুধের দরকারই নেই, সে এমনিই সুস্থ হয়ে গিয়েছে। তবে তবুও তারপরেও মাঝে মাঝে আদ্রে এসে চেক আপ করতো। তো যাই হোক, একদিন আদ্রে করে কি ফ্র্যাঙ্কের সাথে তার নিজের অনুভূতি শেয়ার করে। সে বলে আমি একটা মহিলাকে অনেক ভালোবাসি যে আমার অ্যাপার্টমেন্টের পাশেই থাকে, আর সে ক্যান্সারে আক্রান্ত, আর তার চিকিৎসাও আমি করি এবং আমি বেশিরভাগ টাইম ওই নারীর সঙ্গেই কাটাই। আর ওই নারী আগে একজন নার্স ছিল আমার হসপিটালেরই, এবং সে নিজের চেয়ে রোগীদের কথা অনেক বেশি ভাবতো, আর এই গুণটাই আমার ভালো লেগেছিল। বাট এবং আদ্রে তখন ফ্র্যাঙ্ককে আরো বোঝানোর চেষ্টা করে ড্যানিয়েলা কিন্তু অনেক টাকার জন্য তোমার সাথে রয়েছে, তোমার ব্যক্তিগত পার্সনের প্রতি কোনো আগ্রহ নেই, তো হিসাব করে চলাফেরা করো, বেশি গভীরে যেও না, কষ্ট পাবে। তবে ফ্র্যাঙ্কের কাছে মনে হয় আদ্রে হিংসা করছে। তো যাই হোক, রাতে ফ্র্যাঙ্ক যখন আদ্রেকে কল করে যে ড্যানিয়েলার শরীর খারাপ ও বমি করছে, আদ্রে তখনই ওই নার্সকে বিদায় জানিয়ে রওনা হয়। আর এখানে আমরা দেখি এখানে কোনো নার্সই নেই, আদ্রে শুধুমাত্র কল্পনায় কোনো একটা নারীকে ভালোবাসতো। যাই হোক, আদ্রে যখন ফ্র্যাঙ্কের বাড়িতে আসে, ড্যানিয়েলাকে পরীক্ষা করে ভালোভাবে চেক আপ করে, এবং এখানে ড্যানিয়েলা তো একজন পতিতত্ত্ব, লজ্জাশরম বলে কিছু নেই। তো যখন ওই যে বুকের মধ্যে থেবোস্কোপ দিবে, ড্যানিয়েলা করে সব খুলে দেয়। আমি দেখাতে পারছি না, ব্লার করে দিতে হবে। তো ড্যানিয়েলার মতো এত সুন্দর একটা মেয়েকে নগ্ন অবস্থায় দেখে আদ্রের হার্টবিট এতই বেড়ে যায় যে তখনই হার্ট অ্যাটাক করে সে ওখানে মারা যায়। মানে ডাক্তার নিজেই রোমান্সের লোড কুলাইতে পারলো না। তো যাই হোক, পরের দিন ফ্র্যাঙ্ক করে কি আদ্রের শেষকৃত্য অনুষ্ঠানে যায়, আর তখন সে জানতে পারে আদ্রে যে নারী সম্পর্কে সবসময় বলতো, যে নার্স সম্পর্কে বলতো, তার 5 বছর আগে মৃত্যু হয়েছিল, কিন্তু আদ্রে তাকে কখনোই ভুলতে পারেনি এবং মৃত্যুর আগ পর্যন্ত ওকেও সবসময় কল্পনায় দেখতো। কিন্তু এদিকে ফ্র্যাঙ্ক তো মনে করো ড্যানিয়েলা পতিতাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে, তাই ওর সাথে সুখে থাকতে শুরু করে এবং ওর সকল কষ্ট এবং অসুস্থতা হঠাৎ করে শেষ হয়ে গিয়েছে। আর ফ্র্যাঙ্ককে এত আনন্দিত দেখে এবং এত সুস্থ দেখে ওর অফিসের কর্মীরা বুঝতে পারে নিশ্চয় ওর জীবনে কোনো মেয়ের আগমন ঘটেছে, এবং ফ্র্যাঙ্ক নিজের মনে সবসময় হাসতো এবং ওর আনন্দ দেখে স্টাফদের মনে হতো কাম সারছে, শালা না জানি কত ভালো একটা মেয়ে পাইছে। আর ফ্র্যাঙ্ককে যখন জিজ্ঞাসা করা হয়, ও কারো কাছ থেকে কিছু লুকায় না এবং সে স্টাফদের মধ্যে থেকে কিছু লোককে নিজের বাসায় ড্যানিয়েলের সঙ্গে দেখা করাতে নিয়ে আসে, কিন্তু বাসায় ড্যানিয়েল ছিলই না। তো ফ্র্যাঙ্ক তখন ঘরের সব জায়গায় খোঁজে, কিন্তু ড্যানিয়েলা কোথাও ছিল না, এমনকি ওর জিনিসপত্রও নয়, অর্থাৎ ফ্র্যাঙ্ককে ড্যানিয়েলা ছেড়ে চলে গিয়েছে। আর এটা দেখে ফ্র্যাঙ্কের নিজের সহকর্মীদের সামনে খুব লজ্জা করে। অ্যাকচুয়ালি ড্যানিয়েলি মাতব্বরি করে যে টাকা ডিল করেছিল, ওর সেভিংস থেকে সেই টাকা আগেই দিয়ে দিয়েছে বেশি খুশি হয়ে। তো এই জন্য বুঝতেই পারছো ড্যানিয়েল আর কেন থাকবে, আর তাছাড়া 1 মাস পুরনো হয়ে গিয়েছে। তো যাই হোক, রাতে ফ্র্যাঙ্ক করে কি আবার সেই জায়গাতে যায় যেখানে 1 মাস পূর্বে ড্যানিয়েলাকে সে এখান থেকে নিয়ে গিয়েছিল। তো ওখানে গিয়ে ফ্র্যাঙ্ক দেখতে পায় ড্যানিয়েলা আবারও নতুন খদ্দের ধরার জন্য বসে রয়েছে এবং নতুন একটা ক্লায়েন্টের সঙ্গে রয়েছে। তো এটা দেখে ফ্র্যাঙ্ক বুঝতে পারে যে 1 মাস যে ওর সাথে কাটিয়েছে, এতগুলো টাকা দিয়েছে, এত মানসিক সম্পর্ক ছিল, এত ভালোবাসা ছিল, এটা কিছুই না, এটা জাস্ট একটা কন্ট্রাক্ট ছিল, এটা ড্যানিয়েলার একটা কাজ ছিল। ড্যানিয়েলা এখন একজন দেহ ব্যবসায়ী আছে। তো ফ্র্যাঙ্ক মূলত ড্যানিয়েলাকে স্ত্রী হিসেবে পেতে চেয়েছিল, কিন্তু ড্যানিয়েলা তো সেই টাইপের মেয়েই নয়। তো এটা দেখে ফ্র্যাঙ্কের অনেক খারাপ লাগে, আর সে করে একটা বারে গিয়ে বসে এবং ওইখানে গিয়েও বারটেন্ডারের কাছে বলে যে আমি 50 কোটি টাকা জিতেছি, টাকা কই খরচ করবো তাই বুঝতে পারছি না। তো টাকা পয়সার কথা শুনে তখন আরেকটা দেহ ব্যবসায়ী করে কি এখানে আসে, ওর পাশে বসে কথা বলা শুরু করে। মানে শুরুতে ড্যানিয়েলা যেরকম একবারে আদর ভালোবাসাতে আচরণ করতো সেরকম। তো এই মেয়েটা ফ্র্যাঙ্ককে মনে করে একবারে সোগার ড্যাডি ভেবে পটাতে শুরু করে এবং বলে আমি চাই না, কেন জানি তোমাকে হঠাৎ করে দেখেই তোমার প্রতি আমার একটা অন্যরকম টান কাজ করছে। আর এই মেয়েটি ড্যানিয়েলের চেয়ে অনেক বেশি সুন্দরী এবং তরুণী ছিল, এবং ফ্র্যাঙ্কের টাকা আছে এটা ভেবে সে ফ্র্যাঙ্ককে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করতে থাকে এবং কোথায় কোথায় বেড়াতে যাওয়া যায়, কোথায় কোথায় একসাথে যাবে, কক্সবাজার যাবে না সিলেট যাবে, কোন রেস্টুরেন্টে গেলে ভালো হবে, কোন রিসোর্টে গেলে ভালো হবে, কোথায় গেলে আরামের সময় কাটাতে পারবে, এগুলো নিয়ে আলোচনা করতে থাকে। তবে এই মেয়েটির কথা শুনেও ফ্র্যাঙ্কের উপর কোনো বিশেষ প্রভাব পড়ে না, কারণ সে ড্যানিয়েলের প্রেমে পড়ে গিয়েছে। তো যাই হোক, চলে যাওয়ার আগে ফ্র্যাঙ্ক করে কি আরো একবার ড্যানিয়েলের সাথে দেখা করে, নিজের মনের কথা খুলে বলে এবং সে বলে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছি, কারণ তোমার সঙ্গে কাটানোর সময়গুলো আমার একাকিত্বকে পূর্ণ করেছিল। ড্যানিয়েলা তখন বলে আমি একজন প্রফেশনাল ব্যবসায়ী, আমি সারা জীবন তোমার সঙ্গে কাটাতে পারবো না। আর তাছাড়া আরেকটা ঘটনা রয়েছে, আমার আগে থেকে একজন রয়েছে, তো তোমার জন্য ভালো হবে তুমি ওই মেয়েটির সঙ্গে চলে যাও, ও তো আমার চেয়েও ইয়ং। কিন্তু ফ্র্যাঙ্ক এতে রাজি হয় না, তার শুধুমাত্র ড্যানিয়েলাকেই চাই। তবে ড্যানিয়েলার সাথে কথা বলে ফ্র্যাঙ্ক যখন কষ্ট পায়, ওর হার্টটা খারাপ হতে থাকে, আর এই কারণে ড্যানিয়েলাকে ওই বারের মধ্যে একজন ডক্টর ডাকতে হয়। তো এখানে আমরা জানতে পারি এই বারের যে মালিক, ড্যানিয়েলা মূলত তার আন্ডারে কাজ করে এবং সে পেশায় একজন গ্যাংস্টার। এবং বিষয়টা বুঝিয়ে বলি, একটা গ্যাংস্টার মনে করো 20-30টা তাদের স্ত্রী থাকে এবং তারা করে কি ওইসব মেয়েদের দিয়ে এইসব ব্যবসায়ী করায়। তো ড্যানিয়েলা তার একজন। তো চিকিৎসার পরে ড্যানিয়েলা ফ্র্যাঙ্ককে নিজের সঙ্গে বাইরে নিয়ে যায়, কারণ রাস্তায় তার অসুস্থতা বেড়ে গিয়েছিল। তো এখানে ড্যানিয়েলের যে পার্টনার, সে ফ্র্যাঙ্ককে ড্যানিয়েলের কাছ থেকে দূরে থাকতে বলে
এমনকি ওকে মেরে ফেলার হুমকি দেয়। কারণ এই ড্যানিয়েলা যদি এই ব্যবসা ছেড়ে দিয়ে ফ্রাঙ্কের সাথে স্ত্রী হিসেবে বসবাস করে তাহলে তো লাভ নাই, ওর তো ব্যবসা হবে না। তো এসব শুনে ফ্র্যাঙ্ক করে কি ড্যানিয়েলাকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং টাকা দিয়ে নিয়ে এসেছে, আবার ইন্টিমেট হয়। এবং ওই ইন্টিমেট হওয়ার সময় ড্যানিয়েলা এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় যে এত বেশি শব্দ করে যে শব্দ শুনে আশেপাশের প্রতিবেশীরাও বিরক্ত হয়ে ওঠে এবং দরজায় নক করে। আর ফ্র্যাঙ্ক দরজা খুললেই একটা নারী আসে, প্রতিবেশী নারী, এবং সে বলে আমি একজন অনুবাদক, তোমাদের এই শব্দের কারণে আমাদের সমস্যা হচ্ছে। তো এটা শুনে ড্যানিয়েলা বাইরে চলে আসে এবং নারীর সঙ্গে ঝগড়া করতে শুরু করে। বাট ওই নারীটা মেয়েটিকে দেখিয়ে বলে এটা একটা ভুয়া মেয়ে, ও তোমাকে ভালোবাসে না, যতদিন টাকা দিবে ততদিন তোমার সাথে থাকবে। তো এই কথাটা ড্যানিয়েলের মনে গেঁথে যায়। আর এরপর সে সরাসরি ড্যানিয়েলের কাছে এই প্রশ্নের উত্তর চায়, কিন্তু ড্যানিয়েলের কাছে তো এই প্রশ্নের কোনো উত্তর নেই। তুমি যখন ওকে টাকা দিবে, যতক্ষণের জন্য নেবে ততক্ষণও তোমার স্ত্রী, তারপরে তোমার সাথে কোনো সম্পর্কই নেই। তবে এখানে একটা ঘটনা রয়েছে, ড্যানিয়েলা ফ্র্যাঙ্ককে তো ভালোবাসে না, তবে ফ্র্যাঙ্ক যে ওকে স্ত্রীর মতো একটা সম্মান করে যত্ন করে এই জিনিসটা ভালো লাগে, কারণ ওর যে স্বামী রয়েছে তার কাছ থেকে তো এটা পায় না। স্বামী না, মনে করো রক্ষিতাও একজনের আর কি। তো যাক, ফ্র্যাঙ্ক ড্যানিয়েলাকে পুরোপুরি নিজের করে পেতে চায়। আর তবে এই কারণে তাকে ড্যানিয়েলার স্বামীর সঙ্গে চুক্তি করতে হবে। তো ড্যানিয়েলার স্বামী একজন দ্রুত মানুষ ছিল, চালাক, তার কাছে ড্যানিয়েলের মতো অনেক দেহ ব্যবসায়ী রয়েছে। কিন্তু সে এমন একটা ভাব করে যেন ড্যানিয়েলা তার একমাত্র বউ, সে চলে যায় খুব কষ্ট পাবে, এবং ড্যানিয়েলার স্বামী একবারে ছেড়ে দেবে এর বদলে অনেক টাকার দাবি করে, কারণ সেও জানতো ফ্র্যাঙ্ক লটারি জিতেছে। আর ফ্র্যাঙ্ক লটারি জিতেছে এই খবর ড্যানিয়েলার স্বামী কিভাবে জানলো? তার মানে হয়তো ড্যানিয়েলা ওকে দিয়েছে। তো হতে পারে এখানে ড্যানিয়েলা তার স্বামীর সঙ্গে মিশে ফ্র্যাঙ্কের সব টাকা হাতে নেওয়ার সিস্টেম করছে, কারণ ও তো একজন দেহ ব্যবসায়ী, ওর কাছে টাকা ছাড়া কিসের দাম রয়েছে। তো এই জিনিসটা ফ্র্যাঙ্কও বুঝতে পারে, আর এই কারণে সে এই দামাদামিতে ড্যানিয়েলাকে না নিয়ে ওর নিজের টাকাটাকেই বেছে নেয়। বাট এই কথা শুনে ড্যানিয়েলা অনেক অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল যে ফ্র্যাঙ্ক ওর টাকার চেয়ে ড্যানিয়েলাকে ভালোবাসে, এবং এই সিদ্ধান্ত ড্যানিয়েলার চিন্তা ভাবনাকে বদলে দেয়, এবং ড্যানিয়েলা তার আবারও তার স্বামীর সঙ্গে থাকতে শুরু করে। কিন্তু এইবার আবার ড্যানিয়েলের মন বসতে শুরু করে না, কারণ তার স্বামী তো তাকে ভালোবাসে না, বিভিন্ন খদ্দেরের কাছে পাঠায় টাকার জন্য। মানে ও যেটা ফ্র্যাঙ্কের সাথে করছে ওর স্বামীও তো তাই করছে। অন্যদিকে ফ্র্যাঙ্কের কাছে গেলেও টাকাও পেয়েছে, তারপর ভালোবাসাও পেয়েছে, যত্ন পেয়েছে, সম্মানও পেয়েছে, যে জিনিসগুলো কখনোই পায়নি। তো এই জন্য ড্যানিয়েল এবার ফ্র্যাঙ্ককে মিস করতে শুরু করে। আর অন্যদিকে আমরা দেখি ড্যানিয়েল ওর স্বামীকে মানিয়ে নেয় যে ফ্র্যাঙ্কের কাছে আমি যাবো, কোনোভাবে মানিয়ে নেয়। তো ড্যানিয়েল যখন ফ্র্যাঙ্কের বাড়িতে পৌঁছেও দেখে যে ফ্র্যাঙ্ক তো আরেকটা নারী নিয়ে আছে, সেই প্রতিবেশী নারী নিয়ে রয়েছে। মানে প্রতিবেশী নারী সেদিন শব্দ পেয়েছে, বুঝতে পেরেছে, তবে তারপরেও ও নিজেও যেহেতু পতিতা এই বিষয়টা উপেক্ষা করে এবং ফ্র্যাঙ্কের কাছে ক্ষমা চায়, কারণ সে এবার সত্যি ফ্র্যাঙ্কের যে যত্ন, সম্মান, ভালোবাসা সেটা মিস করছিল, এবং সে ফ্র্যাঙ্কের সঙ্গে সারাজীবন থাকতে চায়। বাট তখন ফ্র্যাঙ্ক বলে তোমার কি মনে হয় আমি সত্যি লটারি জিতেছি? আমি কোনো লটারি জিতিনি, আমার কাছে টাকাও নেই। তবে তারপরেও ড্যানিয়েলা বলে তুমি খালি আমাকে সম্মান, যত্ন আর ভালোবাসা দিবে, আমি তোমার সাথে থাকবো। তো ফ্র্যাঙ্ক ও ড্যানিয়েলাকে গ্রহণ করে নেয়, আর সে উপলক্ষে তারা একটা পার্টি করে, এবং এখানে ফ্র্যাঙ্কের স্টাফ এসেছে যারা এর আগে ড্যানিয়েলাকে দেখতে পারেনি, যাদের সঙ্গে মান সম্মান গিয়েছিল। তো সবাই ড্যানিয়েলাকে ফ্র্যাঙ্কের সঙ্গে দেখে খুব অবাক হয়ে যায়। আবার এই পার্টিতে ড্যানিয়েলার স্বামী চার্লিও এসেছিল, কিন্তু সে ড্যানিয়েলাকে যখন দেখে ফ্র্যাঙ্কের সাথে তখন ওর একটু জেলাস লাগে, যদিও ড্যানিয়েলের মতো অনেক মেয়ে রয়েছে। তো যাই হোক, এই পার্টিতে আবার হয়েছে কি ফ্র্যাঙ্কের একজন কলিগ এসেছে যে খুবই হ্যান্ডসাম। তো হঠাৎ করে ড্যানিয়েলা আর ওকে খুঁজে পাওয়া যায় না। তো ফ্র্যাঙ্ক যখন খুঁজে পায়, দেখতে পায় ফ্র্যাঙ্কের একটা কলিগের সাথে ড্যানিয়েলা ওইটা করছে। তো ফ্র্যাঙ্ক বুঝতে পারে এবং সবাই বুঝতে পারে যে ড্যানিয়েলা একজন দেহ ব্যবসায়ী, ওদের মন খুব বেশি দিন কারোর উপর একভাবে থাকে না, যতই মানবতার কথা বলুক, যতই ভালোবাসার কথা বলুক, ওদের যে ক্যারেক্টার যে যেদিকে যাওয়া সেদিকেই যাবে। তবে এই সব ব্যাপারে ফ্র্যাঙ্কের হার্ডে আর কষ্ট লাগে না, কারণ সে বুঝতে পেরেছে দুনিয়া এইভাবেই চলে, এবং ভুল মেয়ের উপর সে ভুল ভালোবাসা, ভুল যত্ন, ভুল সম্মান দিয়েছিল। যাই হোক, এখানে সিনেমাটি শেষ হয়। তো এই সিনেমা হয়তো 10+, কিন্তু তুমি যদি উপলব্ধি করে দেখো, একটা সিনেমা কিন্তু একটা সিনেমা না। একটা সিনেমা মানে হচ্ছে একজন মানুষের কাহিনী, বা একটা নর্মাল এনিমেও যদি তুমি দেখো, অনেক জিনিস সম্পর্কে তোমার জানা হয়। এই যে হাজার হাজার যে র্যান্ডমের সিনেমাগুলো দেখেছো, কত সিনেমার কত কাহিনী, এইগুলো দেখে কিন্তু তুমি লাইফে অনেক কিছু শিখেছো। সিনেমা কিন্তু খালি সিনেমাই নয়, এই যে জিনিসটা দেখলে পরবর্তীতে তোমার নিজেরও সতর্ক থাকতে হবে, এরকম সিচুয়েশনে পড়লে যাতে তুমি বেঁচে আসতে পারো। সত্যি কথা বলতে কি, যে মেয়ের একবার টাকার স্বাদ পেয়েছে, স্বাধীনতার স্বাদ পেয়েছে, লাখ লাখ টাকার স্বাদ পেয়েছে, দেখো এখন বর্তমানে যে হারে পতিতা পেরেছে, ঢাকায় গিয়ে পড়ালেখা করছে, তার বাইরেও মেয়েরা মনে করে ব্যবসা করছে। একজন পুরুষ সমুদ্রে পাড়ি দিয়ে লিবিয়া গিয়ে ধরা পড়ছে, বা যেতে পারলো ইতালি যেতে পারলো, 2-1 লাখ টাকা কামাচ্ছে। আর একটা মেয়েরা কি করছে, সুন্দরী হইলেই হয়েছে, কষ্ট করে পুরোরা টাকা কামাচ্ছে, সেই টাকাও এক রাতে নিয়ে আসছে 1 লাখ 1.5 লাখ টাকা। আবার ধরো একটা ড্রাইভার বা গরিব যারা 7 দিনে যে টাকা কামাই করছে, এক রাতে এক মেয়েকে সব টাকা কামাই করে দিয়ে দিচ্ছে। আমরা যা 10 বছরে করতে পারি না, মেয়েরা 1 বছরে সব করতে পারে। তো যে মেয়েরা এইভাবে টাকার সাথে একবার পেয়ে গিয়েছে, স্বাধীনতার সাথে পেয়ে গিয়েছে, সেই মেয়ের সাথে তুমি যদি এক রাত থেকে আশা করো মেয়ে তোমাকে ভালোবাসবো, তুমি ইমপ্রেস করবে, নিশ্চিত মারা খাবে। তো এইটাই সিনেমাতে বোঝানো হয়েছে। আশা করছি সিনেমাটি তোমাদের ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আমি, ভালো থেকে সুস্থ থেকো। আর 18+ হোক, কিন্তু এই টাইপের যদি সিনেমাগুলো তোমরা আরো দেখতে চাও তাহলে কমেন্টে জানাতে পারো, কিংবা আমাদেরকে সাজেশন দিতে পারো। ইউরোপিয়ান সিনেমাগুলো মূলত অন্য টাইপ হয়ে থাকে, কারণ ওদের বাজেটের চেয়ে কাহিনীর উপর ওরা গুরুত্ব বেশি দেয়। আর তাছাড়া ফ্রান্সের সিনেমা হচ্ছে সবচেয়ে ডার্ক সিনেমা। যত দেশ সিনেমা তৈরি করে ইউরোপের, তার মধ্যে ফ্রান্সের সিনেমাগুলো সবচেয়ে বেশি ডার্ক হয়ে থাকে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।